বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এখানে প্রথমে পরিচয় দিয়ে নেই, আমি মোহাম্মদ আজিজুল, প্রভাষক রসায়ন। আজকে আমি কি পড়াবো তার আগে তোমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। আশা করি শেষ পর্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবা। সেটা হচ্ছে যে দেখো, তোমরা এসএসসি পাস করে এসেছো, এসএসসিতে ভর্তি হয়েছো। আমি এসএসসির সঙ্গে এসএসসির একটু তুলনা করতে চাই। অন্য কোনো বিষয়ে তুলনা করব না। আমি যেহেতু রসায়ন পড়াবো, আমি রসায়ন বিষয়ে তুলনা করব। তোমরা নবম এবং দশম শ্রেণীতে যে বইটি পড়ে এসেছো, এই বইটির সঙ্গে যদি আমরা এসএসসিতে যে রসায়ন বই পড়বো তার তুলনা করি, এসএসসিতে আমাদের রসায়ন বইটা দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে প্রথম পত্র, একটা হচ্ছে দ্বিতীয় পত্র। আমাদের এখানে প্রথম পত্রের 5টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 5টি অধ্যায় আছে, মোট 10টি অধ্যায় আছে। তুলনার সাপেক্ষে তুলনার জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের রসায়ন প্রথম পত্রের একটি অধ্যায়ে যে তথ্য আছে, নবম এবং দশম শ্রেণীর পুরো বইয়ের মধ্যে সেই একই তথ্য আছে, সমতুল্য পরিমাণ তথ্য আছে। শুনে অবশ্য ভয় পেয়ে গেলাম, তাহলে কি স্যার নবম এবং দশম শ্রেণীর তুলনায় এইচএসসি রসায়ন বইটা 10 গুণ বেশি তথ্যবহুল? হ্যাঁ, এটাই সঠিক, 10 গুণ বেশি তথ্যবহুল। তুমি ওক্ষেত্রে রসায়ন বইটা 2 বছর ধরে পড়েছিলে এসএসসিতে, কিন্তু এইচএসসিতে তুমি তার তুলনায় 10 গুণ তথ্যবহুল বইটি পড়ো মাত্র 16 মাসে। যদিও আমরা ধরে নেই যে এইচএসসি 2 বছর, কিন্তু না, আসল সময় আসলে 16 মাস। তাহলে এসএসসিতে যেভাবে তুমি রসায়ন পড়েছ, এইচএসসিতে সেভাবে রসায়ন পড়লে হবে না, তার চেয়ে একটু বেশি পড়তে হবে। তুমি হয়তো বলবা যে স্যার আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, ভয় নয়, তথ্য বেশি আছে, এই আসল ফ্যাক্টটা তোমাকে আমি জানিয়ে দিলাম। সেই ক্ষেত্রে এসএসসিতে তুমি যেভাবে পড়াশোনা করেছো, এসএসসিতে সেভাবে পড়াশোনা করলে হবে না। এসএসসিতে তুমি যে রেজাল্টটা করেছো, এখানে তার চেয়ে অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে, কারণ এইচএসসির রেজাল্ট দিয়ে আসলে তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষায় তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাফল্য দেখাতে পারবা। এসএসসিতে যদি তুমি মনোযোগী না থাকো, তুমি যদি এইচএসসিতে এসে মনোযোগী হও, তাহলে তোমার এসএসসিতে যে ল্যাকিংসটা ছিল সেটা পূর্ণ হয়ে যাবে। যাই হোক, বুঝতে পেরেছো যে তোমাকে কীভাবে পড়াশোনা করতে হবে। কোনো ভয় নেই, যে কোনো জিনিসকে যদি আমরা সহজভাবে নেই তাহলে সেটা সহজ, কঠিনভাবে নিলে কঠিন হয়ে যায়। আমরা যে বইটা বেশি বেশি করে পড়ি, সেই বইটা আমাদের সহজ লাগে, যেটা আমরা পড়ি না সেটা আমাদের অনেক কঠিন লাগে। তাহলে কি কোনো প্যানিক নয়, বই ভালো করে পড়বা, বেশি বেশি করে পড়বা, তাহলে অনেক কঠিন পড়াও তোমার ভালো লাগবে এবং ওই সাবজেক্টে তোমার প্রিয় হয়ে উঠবে। যাই হোক, আমি চলে যাই আজকের আলোচনায়। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গুণগত রসায়নের একটি টপিক নিয়ে। সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে। পরমাণু মডেল যখন চলেই আসলো, তাহলে আমরা একটু গল্প করে নিই। সেটা হচ্ছে যে নবম এবং দশম শ্রেণীতে তুমি পরমাণু মডেল পড়েছো, রাদারফোর্ড এবং বোর। তো এই যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল কীভাবে আসলো? খ্রিস্টপূর্ব 500 অব্দে ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী ছিল। তিনি বলেছিল যে প্রত্যেকটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী অ্যারিস্টটলের বিরোধিতায় এই মডেলটি অনেক দিন ধামাচাপা হয়ে থাকে। এরপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছিল, তার মধ্যে অনেক অন্যতম ছিল বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে তার যে মডেল দিয়েছিল, এই মডেলটাতে অনেক ত্রুটি ছিল। এই ত্রুটির জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গবেষণা চালায়, এর মধ্যে ছিল রাদারফোর্ড অন্যতম। তো রাদারফোর্ড তার একটা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা নামে একটা পরীক্ষা চালায় এবং পরমাণু সম্পর্কে একটা মডেল দেয়। এই মডেলটা অনেকটাই গ্রহণযোগ্য হয়। তো রাদারফোর্ড তার পরমাণু মডেল দেওয়ার আগে তার রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা যে একটা চালিয়েছিল, আমরা প্রথমে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটা একটু দেখে নেব। তো রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা কি ব্যবহার করেছিল? উনি আলফা কণার উৎস একটা নিয়েছিল, একটা স্বর্ণের পাত নিয়েছিল, যার ব্যাস ছিল 0.0004 সেন্টিমিটার, এবং উনি একটি জিঙ্ক সালফাইড পর্দা নিয়েছিল। অর্থাৎ তার পরীক্ষার ক্ষেত্র ছিল এরকম। উনি এখানে আলফা কণার উৎস নিয়েছিল, এটা রেডিয়াম বা ইউরেনিয়াম ব্যবহার করে যেতে পারে। তো এই আলফা কণা এই রেডিয়াম থেকে বাইরে হবে।
সরু ছিদ্রপথ দিয়ে এখানে আসবে। এখানে রাখা হয়েছে একটা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতের ব্যাস প্রায় 0.0004 সেন্টিমিটার, অর্থাৎ খুবই পাতলা একটা স্বর্ণের পাত, খুবই পাতলা। এই স্বর্ণের পাত দিয়ে উনি আলফা কণা যখন দিয়েছিল, তো এই আলফা কণা তো দেখা যায় না, আলফা কণা দেখা যায় না। হ্যাঁ, তো এই আলফা কণাকে ডিটেক্ট করার জন্য উনি একটি জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করেছিল। তো আমরা এতক্ষণ থেকে আলফা কণা বলে যাচ্ছি। আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে যে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যদি আমরা দুটি ইলেকট্রন বাদ দিই, তাহলে দ্বিধনাত্মক চার্জযুক্ত যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস থাকবে, এটা হচ্ছে আসলে আলফা কণা। আলফা কণা দেখা যায় না, তবে এটা খুব পাতলা বস্তু ভেদ করে চলে যেতে পারে। যেমন, তো এই যে আমরা আরেকবার দেখে নিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। এই পর্দা আমাদের আলফা কণাকে ডিটেক্ট করতে সাহায্য করবে। এটা হচ্ছে স্বর্ণের পথ, যেটার ভিত্তিতে উনি আলফা কণা প্রবেশ করিয়েছিল। এটা হচ্ছে আলফা কণার উৎস। ওকে, তো রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা আমরা একটু দেখে নিই। 1910 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং তার সহযোগী বৃন্দ স্বর্ণের পাতের উপর দিয়ে আলফা কণা নিক্ষেপ করেন এবং দেখতে পান অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। কিছু কিছু আলফা কণা এদিক ওদিক বেঁকে যায় এবং কয়েকটি আলফা কণা ঠিক পিছনের দিকে ফিরে আসে। এটা কেন ঘটে? এটার ব্যাখ্যার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সিদ্ধান্তে উপনীত হন। সিদ্ধান্তসমূহ হচ্ছে যে পরমাণুর ভিতরের অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। এই ফাঁকা স্থানে ক্ষুদ্র ভর বিশিষ্ট ইলেকট্রন ঘোরাফেরা করে এবং কেন্দ্রে অধিক ভর বিশিষ্ট ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস থাকা এখানে আলফা কণা সরাসরি আঘাত করলে পিছনের দিকে ফিরে আসে এবং ক্ষুদ্র ভর বিশিষ্ট ইলেকট্রন আলফা কণাকে কোনো বাধা দিতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষায় কী দেখলাম, অর্থাৎ রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার পর্যবেক্ষণ কী, পর্যবেক্ষণগুলো আমরা একটু দেখে নেই। পর্যবেক্ষণ হচ্ছে যে প্রায় 99% আলফা কণায় এ পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করে। এটা রাদারফোর্ডের আলফা কণার বিস্ফোরণ পরীক্ষার একটা পর্যবেক্ষণ। দ্বিতীয় পর্যবেক্ষণ হচ্ছে যে গুটি কয়েক আলফা কণার গতিপথ এদিক ওদিক বেঁকে যায়। তৃতীয় পর্যবেক্ষণটা হচ্ছে যে প্রায় প্রতি 20,000 কণার মধ্যে একটি আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। এটা ছিল রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তগুলো ছিল এরকম যে পরমাণু নিরেট নয়, পরমাণু অভ্যন্তরে যথেষ্ট ফাঁকা স্থান আছে, তাই অধিকাংশ কণা সহজেই ধাতবপাত ভেদ করে সোজা চলে যায়। এটা ছিল তার একটা সিদ্ধান্ত। পরমাণু নিরেট নয় মানে পরমাণু লোহার গোলকের মতো নয়, পরমাণুর অভ্যন্তরে অনেক ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থান থাকার কারণেই অধিকাংশ আলফা কণা সহজেই ধাতবপাত ভেদ করে চলে যেতে পারে, অর্থাৎ পরমাণু ভেদ করে চলে যেতে পারে। পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর অর্থাৎ চার্জ পুঞ্জীভূত থাকে, একেই পরমাণু নিউক্লিয়াস বলে। সেই জন্য খুব অল্প সংখ্যক আলফা কণা নিউক্লিয়াসের কাছে আসলে বিকশিত হয়ে ডানে কিংবা বামে বেঁকে যায়। তার তৃতীয় পর্যবেক্ষণটা ছিল যে নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর তুলনায় খুবই ছোট। এটা ছিল রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা থেকে সিদ্ধান্ত। আমরা যদি বিষয়গুলো এক এক করে বোঝার চেষ্টা করি, পরমাণু নিরেট নয় মানে পরমাণু লোহার গোলকের মতো নয়, পরমাণু পুরো স্থানটা ফাঁকা আছে। আমরা যদি একটা উদাহরণে চলে যাই, ধরলাম একটা বেলুন আমরা যদি ফুলাই, অনেক বড় করে ফুলালাম, ঠিক বেলুনের মাঝখানে যদি একটি সূক্ষ্ম কণা বসিয়ে দিই, ধূলিকণা বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে এটা একটি পরমাণু ধরে নিলাম আমরা আর কি। এবং বেলুনের বাইরের স্ফিয়ার এটা মেঘের মতো কল্পনা করলাম। তো বেলুনের পুরো স্থানটাই কি ফাঁকা, ঠিক তার কেন্দ্রে কি আছে একটা ধূলিকণা। এইটাই হচ্ছে আসলে পরমাণু নিরেট নয়, পুরো স্থান ফাঁকা। দ্বিতীয় পরমাণু কেন্দ্রে তার সবটুকু ভর এবং চার্জ পঞ্চভূত থাকে। আমরা যে উদাহরণটা দিলাম পরমাণু সম্পর্কে, একটা বেলুন ফুলিয়েছিলাম, তার ঠিক মাঝখানে একটা সূক্ষ্ম কণা ছিল। এই সূক্ষ্ম কণার ভরটাই হচ্ছে আসলে ওই বেলুনটার ভর, অর্থাৎ ওই আমরা যদি ওটাকে পরমাণুর সঙ্গে তুলনা করি, অর্থাৎ ওই সূক্ষ্ম কণার ভরটাই আসলে পরমাণুর ভর। যে আলফা কণাগুলো ঠিক ওই নিউক্লিয়াসে অর্থাৎ সূক্ষ্ম কণায় আঘাত আনতেছে, তারা এই পিছনের দিকে ফিরে আসতেছে, এবং যারা ওই সূক্ষ্ম কণার কাছাকাছি যাচ্ছিল তারা বেঁকে যাচ্ছিল। ঠিক আছে, কেন বাঁকতেছিল? কারণ আলফা কণা ছিল ধনাত্মক চার্জযুক্ত এবং পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী কোনো কিছু ছিল, এই কারণে বেঁকে যাচ্ছিল। এবং আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জ এবং নিউক্লিয়াসে যেহেতু ধনাত্মক চার্জ, এই কারণে আলফা কণা নিউক্লিয়াসকে আঘাত করে পিছনের দিকে বেঁকে আসতেছিল। হ্যাঁ,
এবং নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। আমরা একটু উদাহরণ দেখলাম যে বেলুনের ঠিক মাঝখানে একটা সূক্ষ্ম ধূলিকণা ছিল, ওই ধূলিকণার তুলনায় বেলুন তো অনেক বড়, এই বেলুনের তুলনায় ওই সূক্ষ্ম কণা তো ধূলিকণা খুবই ছোট, এই কথাটা এখানে আসলে বলা হয়েছে। এবার যে একটি আলফা কণা সরাসরি নিউক্লিয়াসকে আঘাত করে তাই ফিরে আসে। কেন ফিরে আসে আমি একটু আগে বললাম যে যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ এবং আলফা কণা ধনাত্মক চার্জ, এই কারণেই নিউক্লিয়াসে আঘাত করার সঙ্গে সঙ্গে আলফা কণা পিছনের দিকে ফিরে আসতেছিল। এটা ছিল আসলে আলফা কণা বিশ্লেষণ পরীক্ষার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত পরমাণু মডেল দেয়, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে চলে যাই। রাদারফোর্ডের পরমাণু মডেল, এই পরমাণু মডেলে প্রথমে যে কথাটা বলা হয়েছে যে পরমাণু আকৃতি গোলাকার, এর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু আছে। এই ভারী বস্তুকে তিনি নিউক্লিয়াস নামে অভিহিত করেন। পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, তবু এই নিউক্লিয়াসে ভরেই পরমাণু ভর, অবশিষ্ট অংশ ফাঁকা। যদি না বুঝে থাকো ভিডিওটি পজ করো, আর একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে এরকম যে আমরা একটি পরমাণুকে তুলনা করলাম, যদি একটা বেলুনের সঙ্গে তুলনা করে একটা বেলুন ফুলালাম, ঠিক মাঝখানে কি একটা সূক্ষ্ম ধূলিকণা রাখলাম, এই ধূলিকণাটাই আসলে নিউক্লিয়াস। এবং এই বেলুন যেমন গোলাকার, পরমাণু গোলাকার, এবং এই বেলুনের কেন্দ্রে যে আমরা সূক্ষ্ম কণা রাখলাম সেটা ধনাত্মক চার্জযুক্ত। কেন এটা ধনাত্মক চার্জ কেন উনি বললো? কারণ ওই আলফা কণা ছিল ধনাত্মক চার্জযুক্ত, যেহেতু সেই নিউক্লিয়াসে বাধা পেয়ে পিছনে বেঁকে আসতেছে, তাই উনি নিউক্লিয়াসকে ধনাত্মক চার্জ বলে অভিহিত করেন। এবং ওই পরমাণুর আয়তন অনেক বড়। এই তুলনায় যদি আমরা বিবেচনা করি যে নিউক্লিয়াস এই আয়তনের তুলনায় খুবই ছোট। যদিও নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অতি নগণ্য, এই নিউক্লিয়াসে ভরেই আসলে পরমাণু ভর। আমরা যে তুলনা করলাম যে বেলুন, এই বেলুনটা যদি আমরা ভর মাপি তাহলে ওই যে সূক্ষ্ম ধূলিকণা ওর ভরটা পাবো। অর্থাৎ সূক্ষ্ম ধূলিকণা ভর ধরলাম 1 গ্রাম, তুলনার্থে ধরলাম 1 গ্রাম, তাহলে পুরো বেলুনটারই ভর আসলে 1 গ্রাম। আমরা এতটা বুঝেছ। তার দ্বিতীয় যে মডেলটা হচ্ছে যে পরমাণু সম্পর্কে, সেটা হচ্ছে যে যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অংশে পরিবেষ্টিত থাকে। যে কোনো পরমাণু চার্জ নিরপেক্ষ। পরমাণু যদি চার্জ নিরপেক্ষ না হতো তাহলে তো সবাইকে সে আকর্ষণ করতো। আমরা তো জানি যে অধিকাংশ পদার্থই আসলে কাউকে আকর্ষণ করে না। কেন আকর্ষণ করে না? কারণ ওক্ষেত্রে পরমাণুগুলো সে চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ মানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান থাকে। পরমাণু কেন্দ্রে যেহেতু ধনাত্মক চার্জ উনি বলেছিল, তাই এই কারণে উনি বলে দিল যে পরমাণু কেন্দ্রে জয়টি ধনাত্মক চার্জ থাকবে, শক্তি স্তরে ঋণাত্মক চার্জবাহী 10টি ইলেকট্রন থাকবে। এই কারণে আসলে পরমাণু চার্জ নিরপেক্ষ। উনি কি করেছিল যে সৌরজগতের সূর্যের চারিদিকে গ্রহের মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সবসময় ঘুরছে। এই ঘূর্ণনের গতি এমন হবে যে আবর্তনের ফলে কেন্দ্র বহির্মুখী বল এবং ইলেকট্রনের বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল পরস্পর সমান। এটা হচ্ছে তার পরমাণু সম্পর্কে আরেকটি মতবাদ। আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরলাম একটি ভারী বস্তু আমি একটা সুতা দিয়ে বেঁধে আমি এইভাবে ঘোরাচ্ছি। তো ঘোরাতে গেলে কি হবে? ভারী বস্তু এই সুতাকে নিয়ে ছিটকে চলে যেতে চাবে, কিন্তু এই ভারী বস্তু ছিটকে চলে যেতে পারতেছে না। কেন? কারণ সুতাটা তাকে ধরে রাখছে। এই যে ভারী বস্তু ছিটকে চলে যেতে যাচ্ছিল, এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, এবং সুতা যে তাকে আটকে ধরে রাখছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই দুটি বল পরস্পর সমান। এই কারণে আসলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ছেড়ে যাচ্ছে না। কেমন? এটাই হচ্ছে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা সুন্দর করে মুখস্থ রাখতে হবে। এখন আমরা যে এই মডেলটা পড়লাম, এটা কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা কি? যে সৌর মণ্ডলের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জবিহীন, কিন্তু ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হচ্ছে যে এটা সৌর মণ্ডলের সঙ্গে তুলনা করা উচিত হয়নি। কারণ সৌর মণ্ডলের গ্রহগুলো চার্জবিহীন, কিন্তু ওই মডেলের সঙ্গে যদি আমরা পরমাণু মডেল তুলনা করি, তো সেক্ষেত্রে ইলেকট্রনগুলো তো চার্জযুক্ত, তাই ওই মডেলের সঙ্গে তুলনা করা উচিত হয়নি। আর একটা হচ্ছে যে গ্রহগুলোর মধ্যে কি মহাকর্ষ বল বিদ্যমান, কিন্তু ইলেকট্রনগুলোর মধ্যে কি স্থিতিবৈদ্যুতিক বিকর্ষ বল বিদ্যমান। তাই অবশ্যই পরমাণুকে
সঙ্গে তুলনা করা উচিত হয়নি। তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে চার্জযুক্ত ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তন করলে অবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করবে। কাজে ইলেকট্রন কক্ষপথ সর্পিলাকারে কমতে থাকবে এবং একসময় নিউক্লিয়াসে পতিত হবে, ফলে রাদারফোর্ডের পরমাণু মডেল অর্থহীন হয়ে পড়বে। আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ছিল ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ম্যাক্সওয়েল কি বলেছিল যে কোনো চার্জবিহীন কণা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সে শক্তি বিকিরণ করবে। তো যেহেতু ইলেকট্রন চার্জযুক্ত কণা, তো সেও যদি বৃত্তাকার পথে ঘোরে তার শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে তার শক্তি হারাতে হারাতে সে নিউক্লিয়াসের কাছে চলে যাবে এবং সর্পিল আকারে সেই নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে, তখন তো পরমাণু অস্তিত্বই থাকবে না। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেলটা টিকবে না। তার পঞ্চম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে এই মডেলে কিছু বলা হয়নি। এগুলো ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন আমরা এতক্ষণ থেকে যে পড়াটা পড়লাম এটার উপর ভিত্তি করে একটা বাড়ির কাজ নেই। এখানে একটা উদ্দীপক দেখা যাচ্ছে, উদ্দীপক দেখেই বোঝা যাচ্ছে যে এটা রাদারফোর্ডের আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা, যেটা আমরা একটু আগে দেখলাম। আলফা কণা কি সেটার সঙ্গে আমরা জানি। পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত হয় কেন, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন সেটা আমরা জানি, কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত কেন একটু হিন্টস দিয়ে দিই। যে পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ কেন্দ্রে ধনাত্মক চার্জ এবং বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা সমান থাকে, কিন্তু যদি ইলেকট্রনকে সরাই দেওয়া হয় তখন পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের আধিক্য থাকে। তাই আমরা যখন পরমাণুকে ইলেকট্রন সরাই দিব পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে, তখন সে ধনাত্মক চার্জে চার্জিত হবে। এবং বাইরে যদি আমরা ইলেকট্রন যোগ করে দিই, কেন্দ্রে ধনাত্মক চার্জে যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয় তার পরমাণু ঋণাত্মক চার্জে চার্জিত হবে। উদ্দীপক অনুযায়ী পরমাণু গঠন সম্পর্কে কী কী সিদ্ধান্তে আসা যায়? অবশ্যই আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল যেগুলো পড়লাম সেই সিদ্ধান্তে আসা যায়। উদ্দীপক অনুযায়ী পরমাণু গঠন সম্পর্কে যে মডেল পাওয়া যায় তা কি সর্বজনীন? বিশ্লেষণ করো। অবশ্যই সার্বজনীন নয়। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে কি দেখলাম? অনেক সীমাবদ্ধতা দেখলাম। এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর পাশাপাশি বই পড়তে হবে, বইয়ের পোকা হতে হবে। যত বেশি বই পড়বা তত বেশি শিখবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কামনায় আসসালামু আলাইকুম।